দেখুন, যে আন্দোলন নিয়ে কিন্তু গোটা দেশ তোলপাড় হয়েছে, দিল্লি থেকে শুরু করে কলকাতা, পাটনা, বিভিন্ন শহরে কিন্তু সিজেপি, ককরোচ জনতা পার্টি নিটে প্রশ্ন ফাঁস কাণ্ডে কিন্তু প্রায়োরিটি ছিল, একমাত্র দাবি ছিল একদম প্রথম সারিতে, সেটা হচ্ছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। আলটিমেটলি কিন্তু ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন। রাজনৈতিকভাবে এটা কতটা তাৎপর্যপূর্ণ, কেন্দ্রীয় সরকারকে কি প্রবল চাপ অনুভব করলো? অর্থাৎ এই যে আন্দোলন, জেনজি যাকে বলে, ইয়াং জেনারেশনের ভোট, 2 বছর পরই লোকসভা ভোট কিন্তু, তো এটা কতটা সিগনিফিকেন্ট হবে এবং আলটিমেটলি এই এই যে রেজিগনেশন, এটার রাজনৈতিক ব্যাখ্যা কি, কতটা তাৎপর্যপূর্ণ, এটা নিয়ে কিন্তু আমরা আপনাদের সামনে ডিসকাস করবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভ সরকার। অর্কদা, আপনাকে স্বাগত। প্রথমে জিজ্ঞেস করব, এটা পলিটিক্যালি আলটিমেটলি এই যে আন্দোলন আস্তে আস্তে খোদ কলকাতাতেও আমরা দেখেছি, এ নিয়ে আমরা শোও করেছি, শিয়ালদাতে, এবং আলটিমেটলি কিন্তু জেনজিদের আন্দোলন বাড়তে শুরু করেছে গোটা দেশ জুড়ে। ইস্তফা, আলটিমেটলি কিন্তু ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। রাজনৈতিকভাবে কতটা তাৎপর্যপূর্ণ এবং এর আফটার এফেক্ট কী হতে পারে? রাজনৈতিকভাবে এটা মোদী সরকারের কাছে সেটব্যাক। 2014 সালে নরেন্দ্র মোদী প্রথমবার যখন প্রধানমন্ত্রী হন, 2015 সালে ললিত মোদীর বিষয়টা সামনে আসে। তখন রাজনাথ সিং বলেছিলেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, এখানে মন্ত্রীরা কোনো ইস্তফা দেন না, এটা ইউপিএ সরকার নয়। কিন্তু সুরেশ প্রভু রেলমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়ে ইস্তফা দিয়েছিলেন। নরেন্দ্র মোদী সরকারের ফিলোসফি হলো যে সামাজিক আন্দোলন, বিরোধীদের আন্দোলন, প্রাইম টাইম শোতে ডিবেট, ইনস্টাগ্রামে সেন্সেশন, ট্রেন্ড, সেটার সঙ্গে তাদের রাজনৈতিক সিদ্ধান্ত জড়িত নয়। অনেক কিছু আলোচনা হতে পারে, এর পদত্যাগ, ওর পদত্যাগ, কিন্তু সরকারে কে মন্ত্রী থাকবে বা কে থাকবে না সেটা একদমই সরকার ঠিক করবে, কারণ একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার। সরকার আন্দোলনের পরে যদি কোনো কোর্স কারেকশন থাকে, কোনো প্রশাসনিক ব্যবস্থায় যদি কোনো রিফর্মসের ব্যাপার থাকে, সেটা করবে। প্রশাসনের সঙ্গে মন্ত্রীদের সরকার আলাদা করে রেখেছিল, কিন্তু এবার পারল না কেন? 2029 লোকসভায় ভোট, 2027 উত্তরপ্রদেশের বিধানসভা ভোট, ইতিমধ্যেই 12 বছর এই সরকারের হয়ে গেছে। সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া আছে। নিট কেলেঙ্কারি নিয়ে যেটা হয়েছে এবং যেভাবে তরুণ সমাজ রাস্তায় নেমেছে, এটা কিন্তু সরকার অবজ্ঞা করতে পারেনি। এটা যদি কংগ্রেস বা অন্য বিরোধী দল আন্দোলনটা করত প্রথম থেকে, সরকার কিন্তু কর্ণপাতই করত না। যেভাবে প্রধানমন্ত্রী 48 ঘন্টার মধ্যে তিনবার ইয়াং জেনারেশনকে বার্তা দিয়েছেন এবং মন্ত্রীদের বলেছেন যে আপনারাও ইনস্টাগ্রামে রিল তৈরি করে জেনজির কাছে যান। সরসঙ্গ চালক মোহন ভাগবত বলেছেন, কোনো আদেশ হুকুম দিয়ে এই প্রজন্মের ছেলে মেয়েদের সঙ্গে হৃদয়ের সম্পর্ক হবে না। কারণ তিনি বলেছেন যে আমরা যখন ছোট ছিলাম, বাবা মার কথা একেবারে কি বলবো, তারা যা বলতেন সেটা শুনতাম, কিন্তু এখনকার ছেলেমেয়েরা প্রশ্ন করে, যুক্তি দিয়ে যুক্তিকে খণ্ডন করে। তাই তাদের সঙ্গে অন্যভাবে আলোচনা করতে হবে, তাদের কাছাকাছি যেতে হবে। আমার মনে হয় মোদী সরকার খুব সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এরপরে আর বিরোধীদের রাজনীতির রুটি শেখার সুযোগটা রইল না। ইনিশিয়ালি যেটা মনে হতে পারে যে মোদী সরকারের সেটব্যাক, কিন্তু নরেন্দ্র মোদী এবং বিজেপির শীর্ষ নেতৃত্ব অনেক ভেবেই সিদ্ধান্তটা নিয়েছেন। আর এখানে প্রশ্ন থাকবে অর্কদা, যে আপনি বললেন রাজনৈতিকভাবে সেটব্যাক, সেখানে সিজেপির যে আন্দোলন, এই 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 ইস্তফার পর কি ইতি, মানে আর কি এটা ড্র্যাগ করবে না? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যদি সেটব্যাক হয়, এটা রিভাইভ করবে কিভাবে? প্রথম কথা, ওরা তো 3টে দাবি করেছিল, 3টে দাবি সরকার মেনে নিয়েছে। আর তো আন্দোলন করা সেই অর্থে কোনো যৌক্তিকতা নেই। বিরোধীদের কাছে এখন তো আর কোনো ইস্যুটা রইল না, তবে তারা রক্তের স্বাদ পেয়ে গেছেন, ভবিষ্যতেও তারা এরকম কোনো দাবি করতে পারেন। কিন্তু এক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ অন্য। যেভাবে তরুণ প্রজন্ম দেশ জুড়ে পথে নেমেছেন, দেখুন, এরকম অবস্থান বিক্ষোভ হলে না কিছু দুষ্কৃতী ঢুকে পড়ে।
ফেস রেকগনিশন সিস্টেমকে ব্যবহার করে দিল্লি পুলিশ এরকম ২৫০০ কুখ্যাত দুষ্কৃতীকে আইডেন্টিফাই করেছে, যারা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়েছে, পুলিশের গাড়ির পেট্রোলে দেশলাই কাঠি দিয়ে অগ্নিসংযোগ করেছে। তাদের সঙ্গে নিট বা পরীক্ষা বা শিক্ষার দূর দূরান্তের সম্পর্ক নেই, তারা দুষ্কৃতী। এই দুষ্কৃতীরা ঢুকে যায় আন্দোলনে, কিন্তু এটা ভারতবর্ষের তরুণদের, যুবকদের, ছাত্রছাত্রীদের, তাদের অভিভাবকদের নৈতিক জয়। এবং প্রধানমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতৃত্ব ধর্মেন্দ্র প্রধানকে বলেছেন ইস্তফা দিতে। তার কারণটা হচ্ছে এইটা আর বাড়ুক, কেন্দ্রীয় সরকার সেটা চায়নি। এখন কেন্দ্রীয় সরকার সংসদে বলবে আমরা তো দাবি মেনে নিয়েছি। এখন কেউ যদি এটা নিয়ে রাজনীতি করতে চায়, তখন দেশের মানুষের কাছে এই বার্তাটা চলে যাবে, দেখো সরকার তো সব মেনে নিল। প্রধানমন্ত্রী বারবার বার্তা দিচ্ছেন, কঠোর আইনের কথা বলছেন, এবং সিজেপির দাবি মেনে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন। এখন যদি সংসদ চলতে না দেওয়া হয়, এখন যদি অন্যরকমভাবে আন্দোলন করা হয়, সেটা একেবারেই রাজনীতির রুটি শেখার তাগিদে। দেখো, ধর্মেন্দ্র প্রধানকে কেউ যদি শুধু শিক্ষামন্ত্রী হিসাবে দেখেন, সেটা তার ভুল হবে। ধর্মেন্দ্র প্রধান হচ্ছে মোদিজি এবং অমিত শাহের আস্থাভাজন। উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্রে বিজেপির নির্বাচনী জয়ের অন্যতম কাণ্ডারি ছিলেন, ব্যাকরুম সাপোর্ট দিয়ে। ২, পূর্ব ভারতে ওবিসি নেতা ধর্মেন্দ্র প্রধান। বিহারের নির্বাচনে ওবিসি এবং ইবিসি, ওবিসি বলতে নন যাদব ওবিসি, এবং ইবিসি ভোটকে বিজেপির পক্ষে কনসলিডেট করার ক্ষেত্রে তার উল্লেখযোগ্য ভূমিকা ছিল। সেটাও ধর্মেন্দ্র প্রধানের একটা গুরুত্ব। ৩, সরকার সবসময় অ্যাডমিনিস্ট্রেটিভ ফল্টকে স্বীকার করে। হ্যাঁ, তাতে এই জন্য তারা করেছে যে ৪৭ জন আধিকারিককে সাসপেন্ড করেছে, উচ্চশিক্ষা সচিবকে বদলি করেছে। এতদিন পর্যন্ত সরকার মন্ত্রীকে সিস্টেমের থেকে আলাদা রেখেছিল, এটাই মোদী সরকারের স্ট্র্যাটেজি। কিন্তু এবার তারা সেটা করলো না, খুব সচেতনভাবেই করলো না। কারণ এখনও যদি ধর্মেন্দ্র প্রধান থাকতেন, তারা সংসদ চলতে দিতেন না, এবং উত্তর এই আন্দোলনের তীব্রতা বাড়ত। এবং এই আন্দোলন যে ছাত্ররা করছে, কিন্তু আমি তো পাকিস্তান, বাংলাদেশের বিভিন্ন ব্লগার যেভাবে উস্কানি দিচ্ছে, তারা ভারতবর্ষের গণতান্ত্রিক কাঠামোকেই চ্যালেঞ্জ করছে। বিদেশি শক্তি এতে তো উৎসাহিত হবেই, এবং এটাই হচ্ছে ভারতবর্ষের গণতন্ত্রের মহিমা, গণতান্ত্রিক আন্দোলনের মহিমা। ছাত্রদের আন্দোলনের মুখে পড়ে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিল, এবং প্রধানমন্ত্রী কিন্তু ইঙ্গিত দিচ্ছিলেন যে তিনি যুব সমাজের সঙ্গেই আছেন। তারই একটা পরিণতি বলা যেতে পারে। আর কথা, এবার পরবর্তী প্রশ্ন থাকবে, আমরা কিন্তু দেখেছি রাহুল গান্ধীকে দিল্লিতে গিয়ে সেই আন্দোলনে সামিল হতে, এবং তাকে পুলিশ হ্যাকল করেছে, চ্যানগুলা করে নিয়ে গেছে। প্রিয়াঙ্কা গান্ধী কিন্তু স্টেটমেন্ট দিয়েছে, এবং সেখানে দুটো ক্ষেত্রে কিন্তু একটা কথা কমন ছিল, যে হি শুড গো অ্যান্ড দ্য এডুকেশন সিস্টেম ইজ ডিটিরিওরেটিং। এখানে কংগ্রেস কি কোনো ডিভিডেন্ড পেল? না, কংগ্রেস প্রথম থেকেই আন্দোলনের সঙ্গে ছিলই না। যখন ককরোচ জনতা পার্টির অবস্থান ওয়াংচুর অনশনকে নিয়ে দেশ জুড়ে একটা উদ্দীপনা তৈরি হলো, বহু মানুষ যারা রাজনীতির সঙ্গে দূর দূরান্তের সম্পর্ক নেই, তারা সলিডারিটি জানালেন। কংগ্রেস তখন এর মধ্যে ঢুকলো, প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে গিয়ে অবস্থান বিক্ষোভ। কংগ্রেস একটা অন্য কর্মসূচি নিয়েছিল, ছাত্র কি গুঞ্জ। হ্যাঁ, সেটা কংগ্রেসের নিজস্ব রাজনৈতিক কর্মসূচি। আমার দেখার তো দরকার নেই কার জয় হলো, রাহুলের হলো, কেজরিওয়ালের হলো, না অখিলেশের হলো। এটা ভারতবর্ষের তরুণ প্রজন্মের, আমাদের সন্তান সন্ততিরা যে দাবিটা করেছিলেন, সেই দাবির জয়। লাস্ট প্রশ্ন করব, আমরা কিন্তু কলকাতাতেও শিয়ালদায় দেখেছি, গতকালকে আমি নিয়ে পর্ব করেছি, প্রচুর মানুষ, বামেরা সামহাও অপ্রাসঙ্গিক বামেরা কিন্তু প্রাসঙ্গিক হতে চেষ্টা করলো। অনেকে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু পোস্ট করতে শুরু করে দিল। কোনো একটা জায়গা কি কোথাও একটু চাপে ছিল শাসক দল? বামেদের নিয়ে এখানে লোকে খুব একটা কনসার্ন নয়। বামেরা নেমেছিল, ককরোচ জনতা পার্টিও নেমেছিল। আন্দোলন করার অধিকার সবার আছে গণতান্ত্রিক পদ্ধতিতে, শান্তিপূর্ণভাবে। কিন্তু যেভাবে সাংবাদিকরা নিগৃহীত হলেন, মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় সব নামগুলো বলেছেন তো, আফরোজ, নাহিদ, রাহুল জামাল, তানভীর, এরা কারা? সেটা শুক্রবারেই কিন্তু হলো, সেটা মুখ্যমন্ত্রী বলেছে। শুক্রবারীরাই করেছে। এরা হচ্ছে জেহাদি দুধের গাই। এদেরকে আনা হয়েছে মেটিয়াবুরুজ থেকে, আকরা থেকে, রাজারহাট থেকে এবং রাজারহাট থেকে। এরা অশান্তি করার ছক্কস ছিল। এরা কোনো কুলের ছাত্র নয়। এরা একটা রাষ্ট্রবাদী সরকার গঠিত হয়েছে বলে
এরা অনেকে ঘুমোতে পারছেন না। মুখ্যমন্ত্রীর উদ্যোগকে আমি স্বাগত জানাই। তিনি বলেছেন এমন ব্যবস্থা নেওয়া হবে 3 পুরুষ ভুলতে পারবে না, এবং প্রত্যেকের বিরুদ্ধে গুন্ডা দমন যে আইনটা হয়েছে সেই আইন কার্যকর করা হবে। অনেক ধন্যবাদ অর্কদা। আমরা কথা বললাম, দেখুন যে আলটিমেটলি সিজেপির যে আন্দোলন যেটা দেশ জুড়ে কিন্তু ছড়িয়ে পড়েছিল, তার আলটিমেটলি কিন্তু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিলেন। রাজনৈতিক ব্যাখ্যা, রাজনৈতিকভাবে কতটা তাৎপর্যপূর্ণ, তার সঙ্গে কংগ্রেস তো দিল্লিতে ছিল, আপনারা দেখেছেন রাহুল গান্ধী থেকে প্রিয়াঙ্কা গান্ধী অনেক স্টেটমেন্টের নিয়ে আমরা অনেক শো করেছি, কিন্তু শেষ পর্যন্ত রাজনৈতিকভাবে কিন্তু এর ব্যাখ্যাটা কি হলো, এটা কি কেন্দ্রীয় সরকারের সেটব্যাক, আপনারা কি মনে করছেন? আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে শান্তনু চক্রবর্তী, কেটিভি বাংলা।